আমাদের আজকের আলোচনার বিষয় হলো নিউক্লিয়ার এনার্জি অর্থাৎ নিউক্লিয় শক্তি। এই অংশে আমরা মূলত যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটি হলো নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি, নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন। তবে প্রথমে আমরা যে প্রসঙ্গে আলোচনা করব সেটি হলো ভর ও শক্তির তুল্যতা নিয়ে। আলবার্ট আইনস্টাইনের নাম তোমরা সকলেই জানো। তিনি প্রথম তার বিশ্ববিখ্যাত স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে এই ভর ও শক্তির তুল্যতা সম্পর্কে তার তত্ত্ব প্রকাশ করেন এবং সেটি আমাদের অত্যন্ত পরিচিত একটি সমীকরণ E=mc² এর দ্বারা প্রকাশিতও হয়। তা আমরা একটু সংক্ষেপে ব্যাপারটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। প্রচলিত প্রথা অনুযায়ী নিউক্লিয়ার অ্যান্ড হাই এনার্জি ফিজিক্সে ভরকে আমরা শক্তির এককে প্রকাশ করি। ব্যাপারটা কেমন জানো? আমরা ভরকে কিসে প্রকাশ করি? গ্রাম, কিলোগ্রাম, পাউন্ড, এইভাবেই তো এই এককগুলোতে প্রকাশ করি। আর শক্তিকে প্রকাশ করি কিসে? আর্গ, জুল, এই সমস্ত এককে। কিন্তু আইনস্টাইনের এই শক্তি এবং ভরের তুল্যতার যে তত্ত্ব সেটা প্রকাশ পাওয়ার পর আমরা দেখেছি যে ভর এবং শক্তি আদতে একই ব্যাপার। একই ব্যাপার অর্থে এরা নিজেদের মধ্যে রূপান্তরিত হয়। অর্থাৎ ভর যদি শক্তিতে রূপান্তরিত হয় তাহলে ভরকে শক্তির এককেও প্রকাশ করা যায়, আবার শক্তি যদি ভরে রূপান্তরিত হয় তা শক্তিকে ভরের এককেও প্রকাশ করা যায়। সেই জন্য নিউক্লিয়ার এবং হাই এনার্জি ফিজিক্সে আমরা ভরকে শক্তির এককে প্রকাশ করি অনেক সময়তেই। তা আইনস্টাইনের যে আপেক্ষিকতা তত্ত্ব সেই অনুযায়ী ভর ও শক্তি কিন্তু অভিন্ন। তারা একই জিনিসের দুটো ভিন্ন রূপ। ভরকে শক্তির ঘনীভূত রূপ হিসেবেই ভাবা যায়। একটু পরিষ্কার করে বললে এরকম দাঁড়ায়, কিছু পরিমাণ ভরকে ধ্বংস করে শক্তি পাওয়া যেতে পারে, আবার শক্তি থেকে ভর সৃষ্টি করা যায়। একে ভর শক্তির তুল্যতা বলে, অর্থাৎ মাস এনার্জি ইকুইভ্যালেন্স। 1905 খ্রিস্টাব্দে আলবার্ট আইনস্টাইন তার আপেক্ষিকতাবাদ তত্ত্বে ভর শক্তির এই তুল্যতার প্রস্তাব করেন এবং তিনি এও প্রমাণ করেন গাণিতিকভাবে যে যদি এম পরিমাণ ভরকে সম্পূর্ণভাবে শক্তিতে রূপান্তরিত করা হয় তাহলে শক্তির পরিমাণ হবে, সেটাকে যদি ই দিয়ে লিখি, সেই ই হবে E=mc²। এখানে এম হচ্ছে বস্তুর ভর, বলাই হয়েছে, এবং সি হলো শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, যার মান তোমরা নিশ্চয়ই জানো 3 × 10⁸ মিটার/সেকেন্ড। অত্যন্ত বিশাল মাপ এটা। অর্থাৎ আলো 1 সেকেন্ডে 3 × 10⁸ মিটার পথ অতিক্রম করে ফেলে। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যে আমরা যদি ভরকে ধ্বংস করি তার বিনিময়ে শক্তি পাবো, আবার শক্তিকে যদি ঘনীভূত করি বা কোনোভাবে যদি শক্তি ঘনীভূত হয় সেটা ভরে রূপান্তর হবে। তাই বোঝাই যাচ্ছে যে এরা পরস্পরের তুল্য। তাহলে আমি যদি কোনো ভর জানি তাহলে তা ধ্বংসপ্রাপ্ত হলে কত শক্তিতে রূপান্তরিত হবে সেটা হিসেব করা কিন্তু খুব একটা জটিল ব্যাপার নয়। সেই ভরের সাথে আলোর গতিবেগের স্কোয়ার যদি গুণ করা যায় তাহলেই কিন্তু তার তুল্য পরিমাণ শক্তি আমরা পেয়ে যাব। অর্থাৎ ওই ভর ধ্বংস হলে এই শক্তি পাবো তার বিনিময়ে। আমরা একটা উদাহরণ দেখে নিই, যদিও এই উদাহরণটা আমাদের খুবই কাজে লাগবে। 1 AMU পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হলে তার তুল্য পরিমাণ শক্তি কত হবে। এখানে একটু বলে রাখি, AMUর পুরো কথাটি হলো অ্যাটমিক মাস ইউনিট। তাকে আমরা সংক্ষেপে ইউও লিখি। এখানে দেখো ইউ দিয়েই লেখা হয়েছে। অনেক সময় আমরা ইউ এর বদলে AMUও লিখি, অ্যাটমিক মাস ইউনিট। পারমাণবিক ভর একক। দেখো এখানে এক পারমাণবিক ভর একক
সমান সমান কত কিলোগ্রাম সেটা এখানে বলা আছে, এটাকে জেনে রাখো। সেটা হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি। তাহলে এই পরিমাণ ভর যদি ধ্বংসপ্রাপ্ত হয় তাহলে কিছু শক্তি পাবো আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী। তাই শক্তিটা কত? এই ক্যালকুলেশনটা করা জটিল কিছু নয়। এখানে দেখাও যাচ্ছে যে E = এম এর মান বসিয়ে দেওয়া হলো, 1 ইউকে কেজিতে এক্সপ্রেস করলে হচ্ছে 1.66 ইন্টু 10⁻27 ইন্টু লাইটের স্পিডের স্কোয়ার 3 ইন্টু 10⁸ এর হোল স্কোয়ার করে আমরা পাচ্ছি যেটা, সেটা হচ্ছে 14.94 ইন্টু 10⁻11 জুল। এবার একটা একক তোমরা একটু জেনে রাখো যে 1 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট সমান কত জুল। সেটা হচ্ছে 1.602 ইন্টু 10⁻13 জুল। তাহলে আমরা এই যে ওপরে যত জুল পেয়েছি ওটাকে এই এমইভিতে প্রকাশ করতেই পারি। সেটা খুব সহজেই দেখতে পাচ্ছ, 14.94 ইন্টু 10⁻11কে 1.602 ইন্টু 10⁻13 দিয়ে যদি ভাগ করি তাহলে সেটা এমইভিতে প্রকাশ হয়। তাহলে এটা বোঝা যাচ্ছে যে 1 ইউ ভর যদি শক্তিতে রূপান্তরিত হয় তাহলে সেটা 14.94 ইন্টু 10⁻11 জুল শক্তি দেবে বা 931.5 এমইভি শক্তি দেবে। একটা কথা বলে রাখি, এই 1 এমইউ যে 931.5 এমইভি পরিমাণ শক্তির সমতুল্য, এইটা একটু মনে রাখলে আমাদের অনেক ক্ষেত্রেই বিভিন্ন হিসেব করতে সুবিধে হবে। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আসতে পারছি। এতদিন আমরা ভরের সংরক্ষণ সূত্র পড়তাম আলাদাভাবে, শক্তির সংরক্ষণ সূত্র পড়তাম সেটাও আলাদাভাবে, কিন্তু যখন ভর এবং শক্তির তুল্যতার নীতি স্বীকৃত হলো তখন কিন্তু দেখা গেল এই ভরের সংরক্ষণ সূত্র এবং শক্তির সংরক্ষণ সূত্র আর পৃথকভাবে সংরক্ষণ সূত্র হিসেবে গ্রহণ করার জায়গা নেই। যেহেতু ভর এবং শক্তি সামগ্রিকভাবে সংরক্ষিত, ভর ও শক্তি পৃথকভাবে কোনোটিই সংরক্ষিত নয়। তাই বর্তমানে সংরক্ষণ সূত্র হিসেবে ভর ও শক্তির সূত্রই স্বীকৃত। সূত্রটি কেমন? আমরা এইভাবে বলতে পারি, ভর শক্তির সূত্রটি: এই মহাবিশ্বে ভর ও শক্তির মোট পরিমাণ ধ্রুবক, এদের মধ্যে বিভিন্নভাবে পারস্পরিক রূপান্তর সম্ভব, কিন্তু ভর শক্তির সৃষ্টি বা বিনাশ হয় না। অর্থাৎ এই মহাবিশ্বে মোট যা ভর আছে তাও স্থির, মোট যা শক্তি আছে তাও স্থির, অর্থাৎ এদের দুজন মিলে অর্থাৎ ভর ও শক্তির মোট পরিমাণ স্থির। এই নিউক্লিয় শক্তি আলোচনা করার সময় এই ভর শক্তির যে সংরক্ষণ নীতি, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আমরা এই ব্যাপারটাকে বুঝে নেওয়ার জন্য, যে কেন এই নিউক্লিয়াস থেকে এত বিশাল পরিমাণ শক্তি পাওয়া যায়। প্রথমে একটা ব্যাপার একটু আমরা জেনে নিই। আমরা জানি যে একটা পরমাণুর যে নিউক্লিয়াস থাকে সেখানে বেশ কিছু সংখ্যক প্রোটন থাকে, বেশ কিছু সংখ্যক নিউট্রন থাকে। যদিও হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কেবল প্রোটনই থাকে, নিউট্রন থাকে না। তবে বাকি সমস্ত মৌলের পরমাণুর নিউক্লিয়াসেই কিছু সংখ্যক প্রোটন এবং কিছু সংখ্যক নিউট্রন থাকে। তা বোঝাই যাচ্ছে যে একটা পরমাণুর নিউক্লিয়াসের মোট ভর যতগুলো প্রোটন আছে তাদের ভরের সমষ্টি প্লাস যতগুলো নিউট্রন আছে তাদের ভরের সমষ্টির সমান হওয়া উচিত। তাই এইভাবে আমরা ভর হিসেব করতেই পারি। এই ভরকে আমরা বলি তার প্রত্যাশিত ভর, অর্থাৎ ক্যালকুলেটেড মাস অফ নিউক্লিয়াস। কিন্তু বাস্তবে আমরা যখন কোনো যন্ত্রের সাহায্যে নিউক্লিয়াসের ভর মাপি, তো বলে রাখি যন্ত্রটির নাম আমরা যেটা খুব ব্যবহার করি, ভর বর্ণালীবীক্ষণ যন্ত্র, মাস স্পেকট্রোমিটার। সেখানে কিন্তু আমরা যে ভর পাই নিউক্লিয়াসের,
সেইটা কিন্তু এই প্রত্যাশিত যে ভর আমরা হিসেব করে যেটা পেয়েছি তার থেকে কম। তার মানে বোঝা গেল যে ভর বর্ণালীবীক্ষণ যন্ত্রের সাহায্যে নিউক্লিয়াসে যে ভর পাওয়া যায়, অর্থাৎ সেটাই তো প্রকৃত ভর, সেটা কিন্তু ওর প্রত্যাশিত ভরের চেয়ে কম। ধরো উদাহরণস্বরূপ বললাম, প্রত্যাশিত ভর যদি 10 হয়, ভর বর্ণালীবীক্ষণ যন্ত্রের সাহায্যে পাওয়া গেল 9.9, তাহলে এদের মধ্যে ফারাক দেখা যাচ্ছে, ফারাকটা কত? 0.1। তা এই যে প্রত্যাশিত ভর এবং প্রকৃত ভরের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যকেই আমরা বলি ভর বিচ্যুতি বা মাস ডিফেক্ট। বোঝা গেল? এইবার এই মাস ডিফেক্টের ধারণা থেকেই কিন্তু আমরা নিউক্লিয়াসের বন্ধন শক্তির একটা ধারণা করতে পারি। অবশ্যই এখানে আমাদের আলবার্ট আইনস্টাইনের ভর শক্তির তুল্যতার নিয়মটি আমাদের সাহায্য করবে। তা নিউক্লিয়াসের বন্ধন শক্তি বলতে আমরা কি বুঝি? একটা নিউক্লিয়াসের নিউক্লিয়নগুলি একসঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে নিউক্লিয়াস গঠনের সময় যে শক্তি মুক্ত করে এবং যার দ্বারা নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলি পরস্পরের সঙ্গে আবদ্ধ থাকে, তাকে ওই নিউক্লিয়াসের বন্ধন শক্তি বলে। তা বোঝাই যাচ্ছে বন্ধন শক্তি যত বেশি হবে নিউক্লিয়াস তত সুস্থিত হবে, এবং বন্ধন শক্তি যত কম হবে নিউক্লিয়াস তত অস্থায়ী হবে। তা এই বন্ধন শক্তি উৎপত্তি লাভ করছে কী করে? এক্ষুনি বললাম যে মাস ডিফেক্ট এর একটি কারণ। তা আমরা এখানে একটি হিসেবও দেখানো রয়েছে যে যদি ধরা যায় একটি পরমাণুর পারমাণবিক ক্রমাঙ্ক Z এবং ভর সংখ্যা A, অর্থাৎ ওই পরমাণুর নিউক্লিয়াসে জেডখানি প্রোটন আছে আর A-Z নিউট্রন আছে। এখন যদি ধরে নিই আমরা প্রত্যেকটা প্রোটনের ভর MP এবং প্রত্যেকটা নিউট্রনের ভর Mn, তাহলে নিউক্লিয়াসের কিন্তু একটা ভর আমরা হিসেব করতে পারি। সেটা কেমন? ওই ZMP প্লাস A-Z হোল ইন্টু Mn, এতটা ভরও হওয়া উচিত। কিন্তু এক্ষুনি আমরা জেনেছি যে পরিমাপ করে কিন্তু দেখা যায় পরিমাপ করা ভর এর থেকে একটু কম। সেইটাকে যদি ক্যাপিটাল M দিয়ে লেখা যায় তাহলে ভর ত্রুটি বা মাস ডিফেক্ট কত দাঁড়ায়? এই ZMP প্লাস A-Z হোল ইন্টু Mn মাইনাস ক্যাপিটাল M। আবার বলি, ক্যাপিটাল এমটি হলো এই ক্ষেত্রে পরিমাপ করা ভর নিউক্লিয়াসের। তাহলে এটি হলো মাস ডিফেক্ট। তার মানে এতটুকু মাসের হিসেব পাওয়া যাচ্ছে না। আইনস্টাইনের প্রস্তাব অনুযায়ী এই মাস উধাও হয়ে আদৌ যায়নি। এইটুকু মাসের যে তফাৎ, এটা শক্তিতে রূপান্তরিত হয়ে ওই নিউক্লিয়াসের মধ্যে অতগুলি নিউক্লিয়নকে একটা ছোট্ট জায়গায় দৃঢ়ভাবে আবদ্ধ করে রেখেছে। তাহলে সেই শক্তিটা কত? এই মাস ডিফেক্ট ইন্টু C স্কোয়ার। তো এখানে দেখাই যাচ্ছে মাস ডিফেক্টকে C স্কোয়ার দিয়ে গুণ করে আমরা বন্ধন শক্তি পাচ্ছি। তাই এখানে বোঝাই যাচ্ছে পরিষ্কারভাবে মাস ডিফেক্ট যত বেশি হবে বন্ধন শক্তি কিন্তু ততই বেশি হবে, তাই নয় কি? তাহলে একটি নিউক্লিয়াসে সবগুলি নিউক্লিয়ন মিলে মোট যে বন্ধন শক্তি সে তার একটা হিসেব পাওয়া গেল। তাহলে এটা পরিষ্কার যে এই মোট বন্ধন শক্তিকে যদি আমি নিউক্লিয়নের সংখ্যা দিয়ে ভাগ করি, কি পাওয়া যাবে? প্রতি নিউক্লিয়নে কত বন্ধন শক্তি, এটাকেই আমরা বলি নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, অর্থাৎ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। কোনো নিউক্লিয়াসের বন্ধন শক্তি ও নিউক্লিয়নের সংখ্যার অনুপাতকে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি আমরা বলি। নিচে হিসেবটা পরিষ্কার করে দেখতেই পাচ্ছ। আগে যে বন্ধন শক্তি পেয়েছি তাকে A দিয়ে ভাগ করলেই আমরা নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি খুব সহজেই পেয়ে যাই। আমরা দেখেছি যে বিভিন্ন মৌলের নিউক্লিয়াস বিভিন্ন রকম নিউক্লিয় বন্ধন শক্তি
নিয়ে থাকে, অর্থাৎ বিভিন্ন মৌলের নিউক্লিয়াসে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি কিন্তু আলাদা আলাদা। তার একটি গ্রাফ আমরা এখানে প্লট করে দেখিয়েছি যে কিভাবে যত মাস নাম্বার বাড়ছে বিভিন্ন মৌলের, তাদের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কীভাবে পরিবর্তিত হচ্ছে। বোঝাই যাচ্ছে, দেখো খুব হালকা মৌলের ক্ষেত্রে শুরুর দিকে দেখতে পাচ্ছ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন খুবই কম, তারপর সেটা ক্রমশ বাড়ছে, তারপর একটি সর্বোচ্চ জায়গায় গিয়ে তারপর কিছুটা কমেও যায়। এবং আমরা দেখতে পাচ্ছি আয়রন, অর্থাৎ যেখানে ছবিতে দেখা যাচ্ছে দেখো Fe, তার ক্ষেত্রে কিন্তু বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন সবচেয়ে বেশি। সুতরাং সেটা অত্যন্ত সুস্থিত নিউক্লিয়াস হবে। এবং সুস্থিত নিউক্লিয়াস না অস্থায়ী নিউক্লিয়াস, সেই ব্যাপারে আমরা আগেই জেনেছি তেজস্ক্রিয়তা ধর্ম যখন পড়াশুনো করেছি, যে কিছু নিউক্লিয়াস আছে প্রতি মুহূর্তে ভেঙে যাচ্ছে, তেজস্ক্রিয় বিকিরণ দিচ্ছে, অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কম। এবার আমরা আলোচনায় আসব নিউক্লিয়ার ফিশন অর্থাৎ নিউক্লিয় বিভাজন নিয়ে। তাই নিউক্লিয় বিভাজন নামটা শুনেই বোঝা যাচ্ছে একটি নিউক্লিয়াসকে বিখণ্ডিত করে দেওয়া। ছবিতেও পরিষ্কার দেখা যাচ্ছে একটি পার্টিকেল এসে একটি নিউক্লিয়াসকে ধাক্কা দিয়ে ভেঙে দিয়ে দুটি টুকরো নিউক্লিয়াস তৈরি করছে এবং আরও কিছু পার্টিকেল বেরোচ্ছে এবং আমরা কিছু শক্তিও পাই। কেন শক্তি পাই তার কারণ আমরা এক্ষুনি জানার চেষ্টা করব। তা নিউক্লিয় বিভাজন কাকে বলে? যে নিউক্লিয় বিক্রিয়ায় একটি তেজস্ক্রিয় পরমাণু, যেমন ইউরেনিয়াম, প্লুটোনিয়াম বা থোরিয়াম, ভারী নিউক্লিয়াসকে ধীর গতির নিউট্রন দিয়ে আঘাত করে প্রায় সমান ভরের দুটো নিউক্লিয়াসে ভেঙে ফেলা হয় এবং তার সঙ্গে কিছু সংখ্যক নিউট্রন এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, তাকে আমরা নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয়ার ফিশন বলি। তাহলে নিউক্লিয় বিভাজন একটি নিউক্লিয় বিক্রিয়া যেখানে একটি নিউক্লিয়াসের দিকে একটা ধীর গতির নিউট্রনকে ছুড়ে দেওয়া হচ্ছে এবং তার আঘাতে ওই নিউক্লিয়াসটি প্রায় সমান ভরের দুটি নিউক্লিয়াসে ভেঙে যাচ্ছে এবং তার বিনিময়ে আমরা কিছু নিউট্রন পাচ্ছি এবং প্রচুর পরিমাণে শক্তি পাচ্ছি। আমরা একটা উদাহরণ দিয়ে এই ব্যাপারটাকে একটু বুঝবার চেষ্টা করি। দেখো এখানে ইউরেনিয়াম 235 এই নিউক্লিয়াসকে একটা ধীর গতির নিউট্রন দিয়ে আঘাত করার একটা ছবিও দেখানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রথমে ইউরেনিয়াম 235 ওই নিউট্রনটিকে অ্যাবজর্ব করে নিয়ে, অর্থাৎ আত্তীকরণ করে নিয়ে একটা অস্থায়ী আইসোটোপ ইউরেনিয়াম 236 সে নিউক্লিয়াসে পরিণত হচ্ছে। এই অস্থায়ী নিউক্লিয়াসটা সঙ্গে সঙ্গে, অস্থায়ী বলছি কারণ ইউরেনিয়াম 236 স্থায়ী নিউক্লিয়াস নয়, এই নিউক্লিয়াসটি সঙ্গে সঙ্গে তখন দুটো নতুন নিউক্লিয়াসে ভেঙে যায়, একটি বেরিয়াম 141 আর একটি ক্রিপ্টন 92। শুধু তাই নয়, এর সঙ্গে 3টে নিউট্রনও বেরোয় এবং প্রচুর পরিমাণ শক্তিও বেরোয়। তা নিউক্লিয় বিভাজনের ফলে উৎপন্ন পদার্থগুলির মোট যে ভর হিসেব করে দেখা গেছে বা মিপেও দেখা গেছে, সেগুলো কিন্তু বিভাজনের আগে যে মোট ভর ছিল নিউক্লিয়াস এবং নিউট্রন মিলে তাদের থেকে কিছুটা কম। অর্থাৎ নিউক্লিয়ার বিভাজনের ফলে উৎপন্ন পদার্থগুলির মোট ভর মূল পদার্থগুলির ভরের থেকে কিছু কম। এবার নিশ্চয়ই পরিষ্কার করে বোঝা যাচ্ছে আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতা অনুযায়ী এই ভরের যে ঘাটতি, এই ঘাটতি বিপুল পরিমাণ শক্তিতে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ E=mc² সূত্র অনুযায়ী। এবং হিসেব করে আমরা একটি বিক্রিয়ার ক্ষেত্রে পেয়েছি 200 MeV পরিমাণ শক্তি। অর্থাৎ একটি ইউরেনিয়াম 235কে একটা ধীর গতির নিউট্রন দিয়ে আঘাত করে ভেঙে আমরা কিন্তু পাচ্ছি 200 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট শক্তি।
এখানে একটি ছবি দেখতেই পাচ্ছ, পরিষ্কার করে দেখানো হয়েছে। ইউরেনিয়াম-235কে নিউট্রন দিয়ে আঘাত করা হয়েছে। প্রথমে ইউরেনিয়াম-236, তারপরেই ওটা দুটো টুকরোতে ভাগ হয়ে গেছে, বেরিয়াম-141, ক্রিপ্টন-92 এবং 3টে নিউট্রন এবং প্রচুর পরিমাণ শক্তি। বোঝাই যাচ্ছে পরিষ্কার করে। আমরা এই নিউক্লিয় বিভাজনের তত্ত্বকে কাজে লাগিয়ে পারমাণবিক বোমা ধারণাটা তৈরি করেছি। ব্যাপারটা কেমন? ইউরেনিয়াম-235 বা প্লুটোনিয়াম-239-এর নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার ওপর ভিত্তি করে পারমাণবিক বোমা তৈরি হয়। এর ধ্বংসাত্মক ক্রিয়া খুব বেশি, বুঝতেই পারছো, এখান থেকে প্রচুর শক্তি নির্গত হয়। এক্ষেত্রে ইউরেনিয়াম-235 বা প্লুটোনিয়াম-239-এর অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়াটি স্বেচ্ছায় ঘটানো হয়। অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া অর্থাৎ আনকন্ট্রোলড চেইন রিয়াকশান, এই ব্যাপারটা আমরা এক্ষুনি বিশদে আলোচনা করব। শুধু এখানে বলার আমাদের উদ্দেশ্য যে পারমাণবিক বোমায় এই অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়াটাই ব্যবহার করা হয়। এই ধরনের বিক্রিয়ার ফলে মুহূর্তের মধ্যে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়, আর এই শক্তি চারপাশে সব কিছু ধ্বংস করে দেয়। নিচে বিক্রিয়াটি দেখতে পাচ্ছ, ইউরেনিয়াম-235কে নিউট্রন দিয়ে ধাক্কা দিয়ে আলটিমেটলি আমরা 200 MeV ইলেকট্রন ভোল্ট, 200 MeV শক্তি আমরা পাচ্ছি। আগেও বলা হয়েছে, একটা ইউরেনিয়াম-235 নিউক্লিয়াসে বিভাজন উৎপন্ন নিউট্রনগুলো অন্য নিউক্লিয়াস বিভাজন ঘটাতে থাকে। এটিই হচ্ছে আমাদের চেইন রিয়াকশনের ধারণা, এবং এর ফলে এই বিক্রিয়া চলতেই থাকে এবং অল্প সময়ে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এখানে একটি কথা অবশ্যই বলবো, বিজ্ঞানের যে গবেষণা তার উদ্দেশ্য কখনোই কিন্তু ধ্বংস করা নয়। অর্থাৎ এই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার তত্ত্ব জানা হওয়ার ফলে যদি অ্যাটম বোমা তৈরি হয়, তাহলে এটি কিন্তু বিজ্ঞানের উদ্দেশ্য ছিল না। অর্থাৎ অ্যাটম বোমার ধ্বংসাত্মক কার্যকলাপ এটা বিজ্ঞানের কাম্য নয়। এখন আমরা একটু আসছি এই চেইন রিয়াকশন বা শৃঙ্খল বিক্রিয়া কি, এই বিষয়টার একটু পরিষ্কার ধারণা নিতে। আগেই বলা হয়েছে, একটি নিউট্রন যখন একটা ইউরেনিয়াম-235কে এসে ধাক্কা দিচ্ছে, তখন সেটি দুটি নিউক্লিয়াসে রূপান্তরিত হচ্ছে, ভেঙে গিয়ে, এবং বেশ কিছু নিউট্রন ছেড়ে দিচ্ছে নতুন করে। এবার সেই নতুন করে ছাড়া পাওয়া নিউট্রনগুলো আরও ইউরেনিয়াম-235 নিউক্লিয়াসকে গিয়ে ভাঙতে সাহায্য করছে। ফলে দেখা যাচ্ছে এই বিক্রিয়া কিন্তু ক্রমাগত চলতেই থাকছে। অর্থাৎ একটা নিউট্রন দিয়ে আঘাত করে একটা ইউরেনিয়াম-235-এর নিউক্লিয়াসের বিভাজন ঘটালে 3টে গৌণ নিউট্রন অর্থাৎ সেকেন্ডারি নিউট্রন উৎপন্ন হয়। আমরা আগেও দেখেছি, এখানেও ছবিতেও দেখা যাচ্ছে। এর প্রত্যেকটি গৌণ নিউট্রন অন্য নিউক্লিয়াসের বিভাজন ঘটাতে পারছে, এর সঙ্গে আরও নিউট্রন উৎপন্ন হচ্ছে। এইভাবে নিউক্লিয় বিভাজন একবার শুরু হলে তা শৃঙ্খলের মতো চলতে থাকে, অর্থাৎ একটা চেন ওয়াইজ চলতেই থাকে, এবং নিউক্লিয় বিভাজনের হার দ্রুত গতিতে বাড়তে থাকে। এর ফলে অল্প সময়ে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এই বিক্রিয়াকেই আমরা বলি নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া বা নিউক্লিয়ার চেইন রিয়াকশন। একটু আগেই বলা হয়েছে যে পারমাণবিক বোমায় এই অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়াটাই ব্যবহার করা হয়। আর নিউক্লিয় চুল্লিতে অর্থাৎ নিউক্লিয়ার রিয়াক্টরে নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়াকে আমরা নিয়ন্ত্রিতভাবে ঘটানোর চেষ্টা করি, এবং আমরা সফল হয়েছি, এবং নিউক্লিয় চুল্লি আমাদের শক্তি উৎপাদনের ক্ষেত্রে কাজে দিয়েছে। চেইন রিয়াকশনের একটি ছবি এখানে দেখতে পাচ্ছ তোমরা। ক্রমাগতভাবে আরও নিউট্রন বেরোচ্ছে এবং আরও নতুন নতুন নিউক্লিয়াসকে তারা
বিভাজন করে দিচ্ছে। এবার আমরা আলোচনায় আসছি নিউক্লিয়ার রিঅ্যাক্টর অর্থাৎ নিউক্লিয় চুল্লি নিয়ে। আমরা এক্ষুনি চেন রিয়াকশান পড়ে ফেলেছি, তা আমাদের নিউক্লিয় চুল্লির কার্যনীতি বুঝতে খুবই সুবিধে হবে। তা নিউক্লিয় চুল্লি বা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়াকেই আমরা নিয়ন্ত্রিতভাবে ঘটিয়ে নিয়ন্ত্রিত হারে শক্তি উৎপন্ন করি। অর্থাৎ আমরা এই নিয়ন্ত্রিতভাবে ঘটানোর মানেটা হচ্ছে আমরা বিক্রিয়ার হারকে ইচ্ছামতো কমাতে পারি, বাড়াতে পারি, আবার বন্ধও করে দিতে পারি। এবার এই নিয়ন্ত্রিতভাবে শৃঙ্খল বিক্রিয়াকে ঘটানোর ফলে যে শক্তি উৎপন্ন হয়, এই শক্তিকে আমরা মানুষের কল্যাণে ব্যবহার করি, অর্থাৎ ভালো কাজে ব্যবহার করি। নিউক্লিয়ার রিঅ্যাক্টর হলো একটা নিয়ন্ত্রিত পারমাণবিক শক্তি উৎপাদন যন্ত্র। এই যন্ত্রে ইউরেনিয়াম 235 সমৃদ্ধ ইউরেনিয়াম দণ্ড জ্বালানি, ভারী জল বা গ্রাফাইট মডারেটর এবং ক্যাডমিয়াম দণ্ড নিয়ন্ত্রক দণ্ডরূপে ব্যবহৃত হয়। আবার বলি, এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরে জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করি ইউরেনিয়াম 235, আর ভারী জল বা গ্রাফাইটকে আমরা ব্যবহার করি মডারেটর হিসেবে, আর ক্যাডমিয়াম রডকে আমরা ব্যবহার করি কন্ট্রোল রড অর্থাৎ নিয়ন্ত্রক দণ্ডরূপে। এই নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ার ফলে উৎপন্ন তাপশক্তি দিয়ে স্টিম জেনারেটরে স্টিম উৎপাদন করা হয় এবং তাই দিয়ে টারবাইন ঘুরিয়ে বৈদ্যুতিক শক্তি আমরা উৎপাদন করি। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে নিউক্লিয় শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে ক্ষতিকারক বিকিরণ বেরোয় বলে একে মোটা কংক্রিটের আবরণ দিয়ে ঘিরে রাখা হয়। এই ক্ষতিকর বিকিরণ অর্থাৎ গামারশ্মির বেরোনোটাই কিন্তু এই নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে একটি চিন্তার বিষয়। ফলে আমরা অনেক সাবধানতা নিই। এখানেই বলাই হচ্ছে এই জন্য নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে ক্ষতিকারক বিকিরণ বেরোয় বলে একে একটা মোটা কংক্রিটের আবরণ দিয়ে ঘিরে রাখা হয়, যাতে সেই ক্ষতিকারক বিকিরণ পরিবেশে ছড়িয়ে না পড়তে পারে। তাই এই হলো আমাদের সংক্ষিপ্ত নিউক্লিয়ার রিঅ্যাক্টরের পরিচয়। খুব ভালো করে জেনে রেখো মডারেটর হিসেবে কাকে ব্যবহার করা হয়, অর্থাৎ ভারী জল বা গ্রাফাইট, আর কন্ট্রোল রড হিসেবে কাকে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ক্যাডমিয়াম রড। এখানে একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের তোমরা ছবি দেখতে পাচ্ছ, কি বিশাল তার আয়োজন। প্রচুর শক্তি এখানে, অর্থাৎ বিদ্যুৎ শক্তি আমরা এখানে উৎপাদন করার ব্যবস্থা দেখতে পাচ্ছি। আমরা একটু আগেই বলছিলাম যে পারমাণবিক বোমা বানিয়ে মানব সভ্যতাকে ধ্বংস করা তো বিজ্ঞানের উদ্দেশ্য নয়, কিন্তু দুঃখের অভিজ্ঞতা এটাই যে পারমাণবিক বোমা মানব বিরোধী ধ্বংসাত্মক পরিণতি এনেছে। তোমরা ইতিহাসে পড়েছ 1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধে 6 অগস্ট জাপানের হিরোশিমায় এবং 9 অগস্ট নাগাসাকিতে দুটি পারমাণবিক বোমা ফেলা হয়েছিল। প্রথম বোমাটি ইউরেনিয়াম 235 এবং দ্বিতীয় বোমাটি প্লুটোনিয়াম 239-এর বিস্ফোরণ বিভাজন বিক্রিয়ার উপর ভিত্তি করে ঘটেছিল। ওই দুটি বোমার বিস্ফোরণ প্রচুর জীবনহানি এবং সম্পত্তির ক্ষতি ঘটিয়েছিল। ইতিহাসে তোমরা এই নিয়ে বহু লেখা পড়েছ। হিরোশিমায় প্রায় 1,66,000 মানুষের এবং নাগাসাকিতে প্রায় 80,000 মানুষের মৃত্যু হয়েছিল সেদিন। অর্ধেক সংখ্যক মানুষের মৃত্যু প্রথম দিনেই ঘটেছিল। পরের কয়েক মাসে পুড়ে যাওয়ার ফলে ও বিকিরণের ফলে এবং অন্যান্য কারণে অসুস্থ হয়ে অপুষ্টিজনিত কারণে বহু মানুষের মৃত্যু ঘটে। বেশিরভাগ মৃত্যুই ঘটেছিল অসামরিক ব্যক্তিদের। এটা বিজ্ঞানীদের কাছে অত্যন্ত মর্মান্তিক অভিজ্ঞতা। কোনো বিজ্ঞানী এটি চান না। আমরা এবার একটু আসব
এই নিউক্লিয়ার শক্তি ব্যবহার করতে গিয়ে বেশ কিছু অ্যাক্সিডেন্ট ঘটে সেই আলোচনা। এখানে দুটি অ্যাক্সিডেন্টের কথা উল্লেখ করা হয়েছে, একটি চেরনোবিল নিউক্লিয় দুর্ঘটনা আর একটি ফুকুশিমা ডাইচি নিউক্লিয় দুর্ঘটনা। তোমরা জেনে থাকবে যে 1986 26শে এপ্রিল সোভিয়েত ইউনিয়নের ইউক্রেনে অবস্থিত চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে এক ভয়াবহ নিউক্লিয় দুর্ঘটনা ঘটেছিল। একটি বিস্ফোরণ এবং আগুনের মাধ্যমে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় কণা বায়ুমণ্ডলে মিশে গিয়ে তদানীন্তন যে ইউএসএসআর এবং ইউরোপের পশ্চিমাঞ্চলে ছড়িয়ে যায়। মারাত্মক ব্যাপার, ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার ইভেন্ট স্কেল অনুযায়ী এটা লেভেল 7 পরিমাপের ঘটনা। এই দুর্ঘটনায় 31 জন মানুষের মৃত্যু ঘটে এবং দীর্ঘমেয়াদী প্রভাব যেমন ক্যান্সারে আক্রান্ত হওয়া মানুষের সন্ধান এখনও পাওয়া যায়। এই দুর্ঘটনার ফলস্বরূপ দূষণ ও সংক্রমণকে প্রতিহত করতে 5 লক্ষ কর্মী নিযুক্ত হন এবং খরচ হয়েছিল তখনকার দিনে 18 বিলিয়ন রুবেলস। আর ফুকুশিমা ডাইচির নিউক্লিয় দুর্ঘটনাটি ঘটে 2011 সালের 11ই মার্চ জাপানের ফুকুশিমা অঞ্চল। এই জাপানের ফুকুশিমা 1 নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে এক ভয়াবহ এই নিউক্লিয়ার দুর্ঘটনাটি ঘটে। এর ফলে ওই প্ল্যান্টের 6টির মধ্যে 3টি নিউক্লিয়ার রিঅ্যাক্টরের উত্তপ্ত কোরের গলন ঘটে, তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। কি সাংঘাতিক ব্যাপার! বড় ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির ধাক্কায় প্ল্যান্টে এই দুর্ঘটনা ঘটে। পরের দিন অর্থাৎ 12ই মার্চ বেশি মাত্রায় তেজস্ক্রিয় পদার্থ নির্গত হতে থাকে। এটি ছিল লেভেল 7-এর দ্বিতীয় ঘটনা। দূষিত জল প্ল্যান্টে এবং সমুদ্রে পড়েছিল। প্ল্যান্টের কর্মীরা ভূগর্ভস্থ রাসায়নিক দেয়াল তৈরি করে ছিদ্র বন্ধ করার চেষ্টা শুরু করেন, কিন্তু এখনও অবস্থার খুব একটা উন্নতি হয়নি। এই স্বল্পস্থায়ী বিকিরণের ফলে কোনো মৃত্যুর খবর না পাওয়া গেলেও প্রায় 3 লক্ষ মানুষকে অন্য স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। WHO এর মতে এই দুর্ঘটনার ফলে মানুষের উপর বিকিরণের প্রভাব এবং ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। আরেকটি সূত্র অনুসারে যে আমরা যেটা পাই, এই দুর্ঘটনায় নির্গত বিকিরণের ফলে ভবিষ্যতে মোট 130 জনের ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুর সম্ভাবনা রয়েছে। এবার আমরা আসছি নিউক্লিয়ার ফিউশন আলোচনা, অর্থাৎ নিউক্লিয় সংযোজন বিক্রিয়া নিয়ে। আমরা একটু আগেই কি দেখলাম, নিউক্লিয় বিভাজন কি? একটি নিউক্লিয়াস ভেঙে 2টি টুকরো নিউক্লিয়াসে পরিণত হচ্ছে। নিউক্লিয়ার ফিউশন অর্থাৎ নিউক্লিয় সংযোজন হলো তার ঠিক উল্টো প্রক্রিয়া। অর্থাৎ এই ক্ষেত্রে 2টো নিউক্লিয়াস জুড়ে গিয়ে একটা নিউক্লিয়াসে পরিণত হচ্ছে। তাহলে ছোট করে কি করে বলা যায়? যে নিউক্লিয় বিক্রিয়ায় 2 বা তার বেশি হালকা পরমাণুর নিউক্লিয়াস যুক্ত হয়ে ভারী নিউক্লিয়াস গঠন করে এবং তার ফলে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়, তাকে আমরা নিউক্লিয় সংযোজন বিক্রিয়া বলি। আগের মতনই এক্ষেত্রেও উৎপন্ন নিউক্লিয়াসের ভর প্রাথমিক নিউক্লিয়াসগুলোর মোট ভরের থেকে কিছুটা কম হয় এবং এই ভর ঘাটতি আইনস্টাইনের E=mc² সূত্র অনুযায়ী বিপুল পরিমাণ শক্তিতে পরিণত হয়। এখানে একটা উদাহরণস্বরূপ সমীকরণ দেওয়া হলো। একটি H2 সঙ্গে আরেকটি H2, অর্থাৎ বোঝাই যাচ্ছে মিলিত হয়ে H32 আমরা পাচ্ছি এবং একটি নিউট্রন এবং 3.27 MeV পরিমাণ শক্তি পাচ্ছি।
আবার দেখা যাচ্ছে, দেখো, 4টি প্রোটন পরমাণু, প্রোটন 4টি প্রোটন যুক্ত হয়েও একটি হিলিয়াম এবং আমরা পজিট্রন পাই 2টি, এবং 25 MeV পরিমাণ শক্তি পাই। এগুলো সবই, এই 2টি উদাহরণ যেটা দেখা যাচ্ছে, এরা হচ্ছে, বোঝাই যাচ্ছে 2টি হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি ভারী নিউক্লিয়াস উৎপন্ন হওয়ার উদাহরণ। আর প্রতি ক্ষেত্রেই উৎপন্ন নিউক্লিয়াসের ভর প্রাথমিক নিউক্লিয়াসগুলোর চেয়ে কম হয়, আর এই ভর ঘাটতি হলো শক্তি মুক্ত হওয়ার উৎস। তাহলে এই বোঝা গেল নিউক্লিয় সংযোজন বিক্রিয়াটি কী। এখানে একটি ছবি দেখানো হয়েছে কিভাবে একটি ডিউটেরিয়াম আর একটা ট্রিটিয়াম যুক্ত হয়ে একটি হিলিয়াম তৈরি হচ্ছে এবং একটি নিউট্রন নির্গত হচ্ছে এবং প্রচুর শক্তি নির্গত হচ্ছে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো থার্মোনিউক্লিয়ার রিয়াকশান কী, অর্থাৎ তাপ নিউক্লিয় বিক্রিয়া কী। আমরা এক্ষুনি জানলাম নিউক্লিয় সংযোজন বিক্রিয়া কী, সেটা জেনেছি। এই নিউক্লিয় সংযোজন বিক্রিয়া অতি উচ্চ তাপমাত্রায় সংঘটিত হয়, তাই ওইরূপ বিক্রিয়াকে আমরা তাপ নিউক্লিয় বিক্রিয়াও বলি। তাপমাত্রাটা কত জানো? প্রায় 10⁹ ডিগ্রি সেলসিয়াস। এত বেশি তাপমাত্রা আমরা সাধারণ প্রক্রিয়ায় কিন্তু পাই না। এই জন্য এই ধরনের নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানোর জন্য তার আগে আমরা নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটাই। এখানে দেখতেই পাচ্ছ বলা হচ্ছে যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানোর পূর্বে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটানো হয়। কেন জানো? আমাদের সকলেই ধারণা পরিষ্কার, নিউক্লিয়াসের মধ্যে অনেকগুলো পজিটিভলি চার্জড পার্টিকেলস রয়েছে, প্রোটনস রয়েছে। তাহলে এই ধনাত্মক আধানযুক্ত নিম্ন ভরসম্পন্ন দুটো নিউক্লিয়াসকে সংযোজন করানোর জন্য প্রচুর তাপ শক্তির প্রয়োজন হয়, কারণ ধনাত্মক চার্জগুলো তো পরস্পরের কাছে আসতে চাইবে না, তারা তো কুলম্বিয়ান রিপালশনের জন্য পরস্পরকে ঠেলে দূরে সরাতে চাইবে। তাহলে ওই দুটি হালকা নিউক্লিয়াস জড়ো হবে কি করে? এই জড়ো করানোর জন্যই বাইরে থেকে প্রচুর তাপ শক্তি দিতে হয়। এই তাপ শক্তি সরবরাহ করার জন্য নিউক্লিয় বিভাজন বিক্রিয়া সম্পন্ন করা হয়। এই নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া থেকেই উৎপন্ন শক্তি নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটাতে সাহায্য করে। তাহলে এটা পরিষ্কার, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানোর আগে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটানো অত্যন্ত জরুরি। আমরা প্রতিদিন সূর্যের আলো দেখতে পাচ্ছি, সূর্য থেকে যে শক্তি পাই সেটা তো আমরা জানি, কিন্তু সূর্য থেকে যে এই অবিরাম বিপুল পরিমাণ তাপ শক্তি, আলোক শক্তি চারিদিকে ছড়িয়ে পড়ছে, এটা কি করে সম্ভব হচ্ছে? আমরা বুঝতে পেরেছি যে এই শক্তির উৎস কিন্তু এই নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। সূর্যের মধ্যে প্রচুর হিলিয়াম আছে, প্রচুর হাইড্রোজেনও আছে। এই 4টে করে প্রোটন যুক্ত হয়ে একটি করে হিলিয়াম নিউক্লিয়াস, দুটো পজিট্রন এবং 25 MeV শক্তি উৎপন্ন হয়। এটা আমরা আগেও দেখেছি, নিচের সমীকরণটাও দেখতে পাচ্ছ। তা সূর্যের এই হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে যে হিলিয়াম পরমাণু তৈরি হচ্ছে প্রতিনিয়ত, এটিই হলো সূর্যের এই অবিরাম শক্তি সরবরাহ করার রহস্য। তাহলে বুঝতেই পারছো, সূর্য থেকে যে আমরা শক্তি পাচ্ছি সেটা কার্যত সূর্যতে যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া হচ্ছে, অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন হচ্ছে, তার কারণেই। এবার একটা প্রসঙ্গ আছে, নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় হাইড্রোজেন মৌল নেওয়া হয় কেন? দেখো, হাইড্রোজেন মৌলের কুলম্বিয়ান যে রিপালশন, অর্থাৎ কুলম্বীয় যে বিকর্ষণ বল, সেটা তুলনায় কম, কারণ একটি করেই প্রোটন থাকে। ফলে ওদের কিন্তু একত্রিত করতে তুলনায় কম শক্তির প্রয়োজন, অর্থাৎ কম উষ্ণতার প্রয়োজন।
আবার বলি, হাইড্রোজেন মৌলের কুলম্বীয় বিকর্ষণ বল কম হওয়ায় অপেক্ষাকৃত কম উষ্ণতাতেই নিউক্লিয় সংযোজন ঘটে। তাই নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় হাইড্রোজেন মৌলও নেওয়া হয়। তাহলে বোঝা গেল সূর্য থেকে শক্তি উৎপাদনের প্রক্রিয়াটি কী, আর নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় হাইড্রোজেন মৌল নেওয়া হয় কেন। এবার আমরা আসছি, আমরা যে দুটি বিক্রিয়া শিখলাম, একটি নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজন, এদের মধ্যে ডিফারেন্স কোথায়, পার্থক্য কোথায়। প্রথমেই দেখো যে নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া ইউরেনিয়াম 235 বা আরও ভারী যা মৌল রয়েছে সেগুলো, এদের নিউক্লিয়াস বিভাজিত হয়ে নতুন নিউক্লিয়াস তৈরি হয়, সমীকরণও দেখা যাচ্ছে। কিন্তু নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় অতি উচ্চ তাপমাত্রায় দুটো হালকা নিউক্লিয়াসকে জোড়া লাগিয়ে একটা ভারী নিউক্লিয়াস গঠনের প্রক্রিয়াতেই আমরা কিন্তু প্রচুর শক্তি পাই। এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ তফাৎ। নিউক্লিয় বিভাজনে ভেঙে টুকরো হচ্ছে, নিউক্লিয় সংযোজনে জড়ো হয়ে একটি ভারী নিউক্লিয়াসে পরিণত হচ্ছে। আর নিউক্লিয় বিভাজনে প্রচুর পরিমাণ তাপ তৈরি হয়, আর নিউক্লিয় সংযোজনে নিউক্লিয় বিভাজনের তুলনায় 4 গুণ বেশি শক্তি উৎপন্ন হয়। একটি বিষয় জেনে রেখো যে নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় শেষে প্রাপ্ত অবশেষ বিপজ্জনক এবং অত্যন্ত ক্ষতিকর, যেটা পরিবেশ দূষণ ঘটায়। কিন্তু নিউক্লিয় সংযোজন বিক্রিয়া এইরকম কোনো তেজস্ক্রিয় অবশেষ পড়ে থাকে না। সেই জন্য নিউক্লিয় সংযোজন বিক্রিয়া দ্বারা যে শক্তি উৎপাদন, সেটা কিন্তু তুলনায় অনেকটা সেফ, বোঝাই যাচ্ছে। এটা একটা চিত্র আকারে বোঝাই যাচ্ছে ফিশন আর ফিউশনের মূল যে ফারাক, ছবি থেকে পরিষ্কার বুঝতে পারছো। বাঁদিকের ছবি ফিশন, সেটিতে দেখা যাচ্ছে একটি নিউক্লিয়াস ভেঙে দুটো টুকরো হচ্ছে, আর ডান দিকের ছবি ফিউশন, যেখানে দুটো নিউক্লিয়াস জড়ো হয়ে একটা নিউক্লিয়াস তৈরি হচ্ছে। একটা বিষয় আমাদের অনেক সময় প্রশ্ন আসে যে নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজনের মধ্যে কোনটিতে বেশি শক্তি উৎপন্ন হয়। দেখো, আপাত দৃষ্টিতে যদিও মনে হয় নিউক্লিয় বিভাজনে উৎপন্ন শক্তি নিউক্লিয় সংযোজন অপেক্ষা বেশি, কিন্তু বাস্তবে কিন্তু তা হয় না। নিউক্লিয় বিভাজনের তুলনায় নিউক্লিয় সংযোজনে শতকরা বেশি ভর শক্তিতে রূপান্তরিত হয়। উদাহরণস্বরূপ যেমন এখানে বলা হয়েছে যে 1 গ্রাম হাইড্রোজেনের সংযোজনে নির্গত শক্তি 1 গ্রাম ইউরেনিয়ামের বিভাজনে নির্গত শক্তির প্রায় 7.3 গুণ। তা বোঝাই যাচ্ছে নিউক্লিয় সংযোজনেই অনেক বেশি শক্তি উৎপন্ন হয় নিউক্লিয় বিভাজনের তুলনায়। হাইড্রোজেন বোমা কি? আমরা নিউক্লিয় বিভাজন পড়ার সময় পারমাণবিক বোমার কথা বলেছি, কি করে অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার তত্ত্ব ব্যবহার করে পারমাণবিক বোমা তৈরি হয়েছিল। হাইড্রোজেন বোমা নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার উপর ভিত্তি করে তৈরি হয়েছে, অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই হাইড্রোজেন বোমার কেন্দ্রে ডয়টেরিয়াম এবং লিথিয়াম 6 আইসোটোপের একটা মিশ্রণ থাকে। নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় উৎপন্ন তাপটা বা তাপমাত্রা বলে দিই, মোটামুটি 10⁷ ডিগ্রি সেলসিয়াস এই অর্ডারে থাকে। অর্থাৎ নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় উৎপন্ন তাপে এবং নির্গত নিউট্রন দ্বারা লিথিয়াম 6 ট্রাইটিয়ামে পরিণত হয়। নিচে বিক্রিয়াগুলো দেখানো হয়েছে। উৎপন্ন প্রচণ্ড তাপ দ্বারা আমরা দেখতে পাচ্ছি এখানে ডয়টেরিয়াম এবং ট্রিটিয়ামের মধ্যে নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন হয় এবং এর ফলে বিপুল পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়। রিয়াকশানগুলো এখানে দেখতে পাচ্ছ, 4টি ধাপে দেখানো হয়েছে। বোঝাই যাচ্ছে কি সাংঘাতিক পরিমাণ শক্তি এখানে উৎপন্ন হচ্ছে। এই হলো আজকের মতো আমাদের আলোচনা। ওকে।